ভারতের সবচেয়ে বড় বেইমান হলো বাঘাযতীনকে যে বেইমানি করেছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সেই নরেন্দ্রনাথ ভট্টাচার্য নাম চেঞ্জ করে নিজের নাম রেখেছে এম এন রয়। তো এম এন রয়ের নরেন্দ্রনাথ ভট্টাচার্যের যে উত্তরসূরি, সেই হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো সে তো বেইমান হবেই। একটা বেইমান একমাত্র এই ধরনের কথা বলতে পারে বা মানে মানে শ্রদ্ধেয় গোপাল মুখার্জিকে গুন্ডা বলতে পারে। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জি এরা হলো পার্টির লয়ার। পার্টি ছিল বলে এরা লয়ের কাজ পেয়েছে। যদি 34 বছরের জায়গায় 5 বছরে ক্ষমতা চলে যেত সিপিএম এর, বিকাশ চন্দ্র ভট্টাচার্যের নাম শুনতেন না আপনি। এই যে ট্রাম্প টাওয়ার যেটা দেখছেন আপনারা, এই বাইপাসে সায়েন্স সিটির ঠিক পাশে, ওই যে উপরে দুটো আপনি দেখবেন বাড়ি জুড়ে আছে, ট্রাম্প টাওয়ারের জমি কে দিয়েছিল? সিপিএম দিয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন, এই যে কলকাতায় ট্রাম্প টাওয়ার হয়েছে, এই ট্রাম্প টাওয়ারের জমি দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিল। জিজ্ঞেস করুন কেন জমি দিয়েছিল ট্রাম্প টাওয়ারের জন্য। তখন ও মেয়র ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিল, ট্রাম্প টাওয়ারের জমি দিয়েছিল। তারপর মমতা ব্যানার্জির সময় সেই ট্রাম্প টাওয়ার তৈরি হয়েছে। জিজ্ঞেস করুন কেন ট্রাম্পকে জমি দিয়েছেন আপনারা। এই তো ওই সময় প্রত্যাবর্তন লিখেছিলেন ওই সময় সার্ভাইভ করে যাওয়ার জন্য, এখন পরিবর্তন লিখছে এখানে সার্ভাইভ করার জন্য। আপনি দেখবেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা যারা নাকি চিরকুটে, আমি আপনাকে মানে কলেজের পর কলেজ, ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি, তারা চিরকুটে চাকরি পেয়ে, চিরকুটে 41-42% পেয়ে চাকরি পেয়েছে। যেমন আমি বলছি প্রেসিডেন্সি কলেজের ভাইস চ্যান্সেলর, আমি যেটুকু জানি 50%-এর কম নাম্বার পেয়েছিল এম এ তে। না না না, এই নির্মল নারায়ণ চক্রবর্তী, এবং তার আরো অনেক কীর্তি আছে। কয়েকদিনের মধ্যে দিল্লি আইবি আসছে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে 42% পেয়েছি, এরকম বহু নাম করা প্রফেসর আছে, তাদের নাম্বার আমি বের করেছি, সব 41-42% পেয়ে বা 49% পেয়ে। এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বউ 3টে জায়গায় ভাইস চ্যান্সেলর হলো, 50%-এর কম নাম্বার পেয়েছে সে। এইবার এই ধরনের লোকেরা একসময় চিরকুটে ধরে চাকরি পেয়েছে, তারপর তারা মমতা ব্যানার্জিকে ধরে 30 লাখ 25 লাখ টাকা দিয়ে ভাইস চ্যান্সেলর হয়েছে, কেউ ডিন হয়েছে, এটসেট্রা হয়েছে। আজকে তারা কি করছে? আজকে তারা আরএসএস এর বা পুরনো বিজেপির লোকেদের তারা নিমন্ত্রণ করছে তাদের বিভিন্ন কলেজে, যে আপনারা আসুন পশ্চিমবঙ্গ। এই ঠিক এই 15টা দিন এরা ইউজ করলো। একটা হলো 20 জুন, আর 6 জুলাই হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই যে 15টা দিন, এই 16টা দিন, এই 16টা দিনের মধ্যে তারা র্যান্ডাম স্বরূপ প্রসাদ ঘোষ, তথাগত রায়, আমাদের যে শ্রদ্ধেয় যে নেতারা আছেন, বা আমাদের শ্রমিক দা আছেন, আবার দিলীপ দা আছেন, এদের সবাইকে নেমন্তন্ন করছে। আমিও দু এক জায়গায় নেমন্তন্ন পেয়েছি। নেমন্তন্ন করে এরা যেটা বলছে যে আপনারা এখানে আসুন, এসে শ্যামাপ্রসাদ মুখার্জি এটসেট্রা নেমন্তন্ন করুন, করে আমাদের পাশে বসান, যাতে আমরা আবার টুক করে এরকম লাভ দিয়ে, যেমন একসময় সিপিএম থেকে আমরা চলে এসেছিলাম তৃণমূলে, এখন আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জি আর এই এর উপর দুটো রচনা লিখবো। এক একজন রচনা লিখছে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর, এক একজন পশ্চিমবঙ্গ দিবসের উপর রচনা লিখছেন, সেমিনারে যাচ্ছেন, সেমিনারে নেমন্তন্ন করছেন আমাদের শ্রদ্ধেয় নেতাদের। হ্যাঁ, নেতাদের নেমন্তন্ন করে তাদের পাশে বসছেন, ফটো সেশন করছেন, সেলফি তুলছেন, বিজেপি হয়ে যাচ্ছে। আপনি আমায় পেতেন না 4 তারিখে, যদি এরা ভোটে জিততো আপনি আমাকে দেখতে পেতেন না, এতদিন আমাকে খুন করে রেখে দিত। এরা বিভিন্ন পশ্চিমবঙ্গের 100% গেস্ট হাউস এরা বুক করে রেখেছিল ওই দিন রাত্রে মহিলাদের উপর অত্যাচার করবে বলে। আমি বলছি এরা তো মানুষ, এরা তো গুন্ডাদের মানে গুন্ডারা তো, গুন্ডাদের সাপোর্ট করবে না? এটা তো করবেই। যারা গুন্ডা, যারা নিজেরা বদমাইশ, তাদের তো ভয় হচ্ছে, তারা সাপোর্ট করবেই, তারা করেছে। এই যে এখানে রাস্তায় দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে, মাইকে দাঁড়িয়ে, বা পাঁচিলের উপর উঠে এই যে ডায়লগ দিয়েছে সব, ওখান থেকেই তো নমুনা নিয়ে নেওয়া যায়। সব কি চলছে এসব, মানে আমি জানি না, মানে কি ব্যবস্থা রেখেছে, ওখান থেকে নিয়ে ঢুকিয়ে দিক জেলে। অভিষেক ব্যানার্জির সময় হাজার নিয়ম, বাকিদের সময় কোনো নিয়ম নেই, যে যেখানে পাচ্ছে জেলে চলে যাচ্ছে। কোর্ট যত প্রোটেকশন দিচ্ছে ওকে প্রোটেকশন দিচ্ছে, এটাও তো আমি বলবো এক ধরনের প্রোটেকশন দেওয়া। নমুনা পরীক্ষা তো প্রথম কথা আমার ইয়েতে, যে নমুনা পরীক্ষার কি দরকার? ওর ওর আবার কণ্ঠস্বরে আবার নমুনার কি দরকার? ও তো বহু জায়গায় বহু ডায়লগ মেরে বেড়াচ্ছে, সেখান থেকে একটা নমুনা নিয়ে নিলেই হয়। এইসব ন্যাকামো কিসের দরকার আমি তাই বুঝতে পারছি না ব্যাপারটা। কণ্ঠস্বরে বা নমুনা দরকার কি? ওর কণ্ঠস্বরের নমুনা তো যেকোনো জায়গা থেকে নিয়ে নেওয়া যায়। এই যে এখানে রাস্তায় দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে, মাইকে দাঁড়িয়ে, বা পাঁচিলের উপর উঠে এই যে ডায়লগ দিয়েছে সব, ওখান থেকেই তো নমুনা নিয়ে নেওয়া যায়। সব কি চলছে এসব, মানে আমি জানি না, মানে কি ব্যবস্থা রেখেছে, ওখান থেকে নিয়ে ঢুকিয়ে দিক জেলে। অভিষেক ব্যানার্জির সময় হাজার নিয়ম, বাকিদের সময় কোনো নিয়ম নেই, যে যেখানে পাচ্ছে জেলে চলে যাচ্ছে। কোর্ট যত প্রোটেকশন দিচ্ছে ওকে প্রোটেকশন দিচ্ছে, এটাও তো আমি বলবো এক ধরনের প্রোটেকশন দেওয়া।
কোর্ট ওকে বলছে ওকে নাকি অ্যারেস্ট করা যাবে না। কেন অ্যারেস্ট করা যাবে না? এত লোককে অ্যারেস্ট করা যাবে, আর সবচেয়ে বড় অপরাধী ওকে অ্যারেস্ট করা যাবে না? কি বলবেন আপনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ। অ্যাবসলিউটলি। যত রকম অপরাধ আছে, হেন কোনো অপরাধ নেই যে অপরাধ ও করেনি, সবাই জানে সেটা। তারপর কোর্ট নেকামো করছে। আরে রাস্তায় যে ডায়লগ দিচ্ছে ওখান থেকে দুটো স্যাম্পল নিয়ে নিলেই তো হয়, ব্যাপারটা তো একই। সুদীপ্ত দা, একটা কথা বলবো যে ফরেন্সিক ল্যাবে তো একটা পরীক্ষা নিরীক্ষা হয়, তো সেই জন্য কণ্ঠস্বরের ভয়েস স্যাম্পলটা চাওয়া হচ্ছে। আপনি বলছেন যে মঞ্চ থেকে তার বক্তৃতার মাঝখানে অংশ। ওটা তো কারোর সঙ্গে ম্যাচ করার জন্য। এবার ধরুন ও 10 জায়গায় 10 রকম ডায়লগ দিয়েছে, সেখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, মিনিমাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকলেই হয়ে গেল, ব্যাস। আবার কি এবার ওখানে নেওয়ার কি দরকার আবার? আমি জানি না মানে কিভাবে কি করছে। 10 জায়গা থেকে স্ট্যাটিস্টিক্যাল ইয়ে নিয়ে তার গ্রাফ করে এর সঙ্গে মিলিয়ে দেখলেই হয়। আচ্ছা, পাশাপাশি এই যে কণ্ঠস্বরের নমুনার বিষয়টি তো রয়েছেই, পাশাপাশি ফের কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কারণ তিনি যে বিদেশ যাত্রার একটা অনুমতি চেয়ে আরজি দ্রুত তার শুনানির আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে, ফের তা খারিজ করে দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের শুনানি তালিকা মেনেই হবে, দ্রুত শুনানির প্রয়োজন নেই। এ নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হলো। কেন এত তাড়াহুড়ো অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিদেশে গেলে আর ফিরবে না। ও বিদেশে গেলে আর ফিরবে না, সেই জন্য বিদেশে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। ও জানে এই দেরিতে যদি ডেট পড়ে তার মধ্যে অ্যারেস্ট হয়ে গেলে মুশকিল। কিন্তু এট দি সেম টাইম এই কলকাতা হাইকোর্টই বলছে যে ওকে নাকি আবার ইয়ে করবে না, ওকে অ্যারেস্ট করা যাবে না, ওকে ওই দিনের মধ্যে অ্যারেস্ট করা যাবে না। এটা কি হচ্ছে এটা? কেন ওর জন্য আলাদা নিয়ম কেন আমি বুঝতে পারছি না। সবার জন্য এক নিয়ম, ওর জন্য আলাদা নিয়ম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো যখন যাকে পারতো তাকে অ্যারেস্ট করতো, যখন যাকে পারতো তাকে অ্যারেস্ট করতো। আমাদের রাজ্য কমিটির মেম্বার ছিলেন একজন, মিস্টার রায়, পূর্ব বর্ধমানে। ভদ্রলোক রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হলো। তাকে বিনা বিনা কারণে 20 বছরের একটা কেস নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। গ্রামের পর গ্রাম লোককে এরা কেস দিয়েছে, জেলে ঢুকিয়েছে, গাঁজার কেস দিয়েছে। তাদের তাদের জন্য আজকে কোর্ট অন্যরকম বিচার করবি? এটা কিসের বিচার আমি বুঝতে পারছি না ব্যাপারটা। যাদের হাতে পয়সা আছে তাদের জন্য এক বিচার, আর যাদের পয়সা নেই তাদের জন্য অন্যরকম বিচার। যাই না মানে এটা কি চলছে এই জিনিসটা। আপনি কি চাইছেন? আরে ওকে অ্যারেস্ট করে বিচার হোক। ও কত রকম অন্যায় করেছে তার কোনো ঠিক নেই। এই পুরো ব্যানার্জি বাড়ি কত রকম লোককে মানে কত রকম ভাবে যে পেনালাইজ করেছে তার কোনো ঠিক নেই। আজকে দেখছেন রচনা ব্যানার্জি এই সব কথা বলছে। রচনা ব্যানার্জি একটা তো মিথ্যা কথা বলেনি। ঠিক আছে, আমরা মক করছি, এই করছি, ঠিক আছে, একটা অন্য জিনিস। কিন্তু রচনা ব্যানার্জি কোনো মিথ্যা কথা বলেনি। কোন বিষয়ে? রচনা ব্যানার্জিকে তো নিয়ে এসছে ওখানে ও স্টারডাম ইউজ করার জন্য। আপনি বলুন রচনা ব্যানার্জিকে নিয়ে এসছে কেন? ওখানকার কোনো গ্রাসরুট লেভেলের লোককে মমতা ব্যানার্জি কেন টিকিট দেয়নি? মমতা ব্যানার্জি তার হয়ে যারা লয়াল, তার জন্য যে খেটেছে, তাদের কোনোদিন মমতা ব্যানার্জি দাম দেয়নি। কোনোদিন মমতা ব্যানার্জি তাদের দাম দেয়নি। মানে আমি বলছি মানে 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 এরা নিজের লোকেদের সঙ্গে বেইমানি করেছে। যত রকম খারাপ কাজ দরকার সব রকম খারাপ কাজ এরা করেছে। আজকে এদের ছেড়ে দিচ্ছেন, বাকি সবাইকে ডিম মারছে, এদের ছেড়ে দিচ্ছেন। দায়ী তো এরা, ব্যানার্জিরা দায়ী, আর কেউ দায়ী নয়। আজকে মমতা ব্যানার্জির জায়গায় যদি কোনো ভদ্রলোক চিফ মিনিস্টার হতো, আজকে যারা ডিম খাচ্ছে কেউ ডিম খেত না, কারণ তাদের এলাউই করতো না এই অন্যায় করার জন্য। সুদীপ্ত দা, এই যে রচনা বন্দ্যোপাধ্যায়কে তো একদিকে তিনি বলছেন তাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়েছে, তিনি বলছেন তার যুক্তি ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল তারকামুখ, তাই আপনিও যেটা বললেন। এবার একটা প্রশ্ন উঠছে, রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ান থেকেও সরিয়ে দেওয়া হলো, তিনি রীতিমতন বলছেন কর্তৃপক্ষ কি বাজে, এরকম করা যায় কিনা, কি বল? দেখুন, প্রথমটা ঠিক, পরেরটা আমি ওকে সাপোর্ট করছি না। প্রথমটা কি সাপোর্ট করছি, যে মমতা ব্যানার্জি সত্যি লকেট চ্যাটার্জিকে হারানোর জন্য, মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জি যেহেতু দিদি নাম্বার ওয়ানে একটা গ্রামের দিকে পপুলারিটি আছে, সেটাকে ইউজ করেছিল লকেট চ্যাটার্জিকে হারানোর জন্য। একদম ঠিক কথা। ওখানে রচনা ব্যানার্জির জায়গায় যদি অন্য কাউকে দিতে, এমনকি রাইমা সেনকে দিলে, তাও হয়তো জিততে পারতো না। প্রতিদিন সন্ধ্যেবেলা সবাই দিদি নাম্বার ওয়ান থাকে, ওটাকে ব্যবহার করে ওই হুগলি সিটটা জিতেছে আপনার। এর নাম কি, এই মমতা ব্যানার্জি। ও এটাকে একদম সত্যি কথা বলছে। এবার ঘটনা হচ্ছে যে দিদি নাম্বার ওয়ান থেকে রচনা ব্যানার্জিকে সরিয়ে দিল কেন? কারণ এখানে একটা কন্ট্রোভার্সি যখন তৈরি হয়, যখন একটা মানুষের ইমেজ খারাপ হয়ে যায়, তখন এই ধরনের যে যেমন ধরুন আপনি দেখবেন যে এখন দাদাগিরিটা চলে না, ওর ইমেজ খারাপ হয়ে যাওয়ার জন্য। আপনার এই সৌরভের ইমেজ খারাপ হয়ে যাওয়া। আগে যা টিআরপি ছিল দাদাগিরি, এখন দাদাগিরি টিআরপি কমে গেছে। বহু লোক সৌরভ গাঙ্গুলিকে দেখলেই মানুষের যে শ্রদ্ধাটা ছিল ওর উপর, এখন আর সেই শ্রদ্ধাটা নেই। তো রচনা ব্যানার্জি এই তৃণমূল করে, তারপর ইত্যাদি বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে, এই করে তারপর দল ছাড়লো। আজকের রচনা ব্যানার্জির সেই ইমেজটা নেই। সেই জন্য ওরা আরেকজন নায়িকাকে
তারই বা কি ইমেজ যাকে জোগাড় করেছে ভগবান জানে। কিছু হবে। দিদি নাম্বার ওয়ান ইজ এন্ড, মানে সেটা তো অসিত মজুমদার একদম চুচুড়ার নেতা, তিনি তো একদম প্রেস কনফারেন্স করে রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ছিল বলে রচনা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করতে বলছেন যে স্থানীয় ডিএম, আইসি, পুলিশ অফিসার এদেরকে চমকাতো কে, অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায় এদেরকে চমকাতেন, একজন জনপ্রতিনিধি তিনি, একদম জেলার যিনি অভিভাবক সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে অব্দি চমকাতেন, এই ধরনের অ্যালিগেশন উঠে আসছে এখন তৃণমূলের আন্দোলনে। তৃণমূলের হেন কোনো এমপি বা এমএলএ আছে যে নাকি ডিএমএসপি কে চমকাতো না? এরা চমকাতো এই কারণে, কারণ মমতা ব্যানার্জি এদের হাতে পাওয়ার দিয়েছে। এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার মমতা ব্যানার্জি এদের হাতে দিয়েছে। অসিত মজুমদারও চমকাতো। অসিত মজুমদার অত্যন্ত খারাপ লোক, অত্যন্ত খুব নিচ টাইপের লোক। রচনাও করেছে, আমি বলছি তো রচনা ব্যানার্জিকে এমনি এমনি তাড়িয়েছে এখান থেকে, দিদি নাম্বার ওয়ান থেকে। মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে রচনা ব্যানার্জি, এই গত 2 বছর রাজনীতি করে এরা এক্সপোজ হয়ে গেছে, সেই জন্য এদের তাড়িয়েছে। ঠিক আছে। এইবার মমতা ব্যানার্জি তো এই সিস্টেমটা তৈরি করেছে যে এমএলএ এমপি তারা যারা আছে তারা পুলিশকে চমকাতে পারবে, তারা বিডিও কে চমকাতে পারবে, তারা এসপি ডিএম সবাইকে চমকাতে পারবে। রচনাও তাই করেছে। আসল দায়িত্ব মমতা এই সিস্টেমটা তৈরি করেছে। মমতা ব্যানার্জি যদি এই সিস্টেম না তৈরি করতো তাহলে এটা হতো না। উত্তরপ্রদেশের যে কেউ গিয়ে চমকাতে পারবে পুলিশকে? পারবে না। ওখানে স্বরাষ্ট্র দপ্তর চালান যোগীজি। সত্যি তো, আমি একটু অন্য প্রসঙ্গে আসবো এবার। গত 26শে জুন বিকেলবেলা রেজিনগরের কাশীপুরে একটি দলীয় সভায় বিজেপি নেত্রী অনামিকা ঘোষ এবং বিজেপির নির্বাচনী সাফল্যকে কটাক্ষ করলেন হুমায়ুন কবির, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে সেখানে নওদার বিধায়ককে বলতে শোনা গেল যে মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। বহরমপুর সেন্ট্রাল জেলের ধারণ ক্ষমতার তোয়াক্কা না করেই লাখে লাখে মানুষকে রাস্তায় নামিয়ে জেলে ভরার এবং আইন নিজের হাতে নেওয়ার হুমকিও দিলেন তিনি। এমনকি মাথা গরম হলে এসপি বা চিফ মিনিস্টার কাউকেই তোয়াক্কা না করার বার্তাও দিলেন হুমায়ুন কবির। বিধানসভার কক্ষে দাঁড়িয়ে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাল্টা উস্কানিমূলক এবং আইন অমান্য করার বার্তা দেওয়ার অভিযোগে বিধায়কের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের স্পষ্ট বার্তা তিনি মুখ্যমন্ত্রী যেরকম জানালেন এবং বললেন ধরে রাখতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। কি বল? এই গুন্ডা দমন আইন হচ্ছে, এতে সবার প্রথমে এই হুমায়ুনকে অ্যারেস্ট করা উচিত। অত্যন্ত বার বেড়েছে, অ্যারেস্ট করা উচিত। দ্বিতীয়ত আরেকটা জিনিস মানুষের জানা উচিত, মালদা কিন্তু খালি হয়ে গেছে। মালদা শহর খালি হয়ে গেছে, মুর্শিদাবাদের বহু গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। প্রথমত এসআইআর এ আপনি দেখবেন ওই রঘুনাথগঞ্জ এটসেট্রা ওইসব জায়গায় 1 লাখ 1.5 লাখ করে নাম কাটা গেছে। এক একটা বিধানসভা কিন্তু 1 লাখ 1,12,000 নাম কাটা গেছে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মালদা। মালদাতে আপনি গ্রামের পর গ্রাম খালি হয়ে গেছে, সব বাংলাদেশ চলে গেছে। ও কাকে নিয়ে লড়বে ওকে জিজ্ঞেস করুন। ও ওর ওর ওই হাল্লা রাজার সেনা, ওই হুমায়ুনের, ওর কোনো সেনা নেই, সব সেনা পালিয়েছে। ওর ওর অর্ধেক সেনা বাংলাদেশ চলে গেছে, ও খবর রাখে না। ঠিক আছে। ও গ্রামে গিয়ে দেখুক, অর্ধেক গ্রামে গ্রামে অর্ধেক লোক নেই, যারা সব বাংলাদেশ থেকে এসে থাকতো তারা সব পালিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই গুন্ডা দমন আইন যেটা তৈরি হলো, আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, প্রথম অ্যারেস্ট করুন এটাকে। সবচেয়ে বেশি মানে যদি গুন্ডামি কেউ করে থাকে এই লোকটা করেছে। এ করেছে এই এই মানে তিন মানে মুঘল রাজা হুমায়ুন, শাহজাহান আর এই জাহাঙ্গীর, এই তিনটেকে সবার আগে শাস্তি দিতে হবে। তবে হ্যাঁ, তার সঙ্গে বহু হিন্দু আছে যাদের শাস্তি দিতে হবে। যেমন নৈহাটির যে বিধায়ক ছিল, নাম করা ক্রিমিনাল, এখনো অ্যারেস্ট হয়নি, আপনার সনদ দে। ঠিক আছে। এইরকম বহু লোক আছে। এবার সনদ দে পার্থ দেখে পার্থ কি আছে ভৌমিক, তাকে ধরে বাঁচার চেষ্টা করছে। ঠিক আছে। ওখানকার মানুষ ভীষণ রকম ক্ষেপে, তো এদের এগেনস্ট অ্যাকশন নিতে হবে। শুধু মুসলিমরা যে খারাপ তা না, হিন্দুরাও অনেকে আছে খারাপ। আমি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, দমদমের ওই দেবাশিস ব্যানার্জি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। নাম্বার ওয়ান ক্রিমিনাল ছিল। তো বিধান বিশ্বাস ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম সনদকে অ্যারেস্ট করতে হবে, সোমনাথ শ্যামকে অ্যারেস্ট করতে হবে। এইসব অনেক মানে বড় বড় ক্রিমিনাল আছে, তাদের অ্যারেস্ট করতে হবে। আমি নাম করে বলে দিচ্ছি, এরা যে কি অত্যাচার করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। সুদীপ্তদা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে রীতিমতো শুভেন্দু অধিকারী বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন, হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন যে আপনাকে পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে এতদিন যা খুশি করেছেন, যা খুশি বলেছেন, কিন্তু এখন আর তা চলবে না। মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস এর একাধিক ধারা মিলিয়ে 2টি সুনির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি মুসলিমদের সামনে পেলেই দুর্বল হয়ে যেতেন। উনি মুসলিমদের কোনো দোষ ধরতেন না। তামান্নার মতো একটা বাচ্চা মারা গেছে, উনি কোনো বিচার করেননি। বাগতুইতে 11 জন মুসলমান মহিলা মারা গেছে, মমতা ব্যানার্জি কোনো বিচার করেননি। আনিস মারা গেছে, সে মুসলমান, যারা মেরেছে তারাও মুসলমান। মমতা ব্যানার্জি যদি মুসলমানরা কাউকে খুন করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক,
মমতা ব্যানার্জি ভীষণ রকম দুর্বল তাদের প্রতি। তো সেই জন্য উনি বলেছেন যে দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে পেয়েছেন, কারণ ও জানে যে মুসলমানরা যাই করুক মমতা ব্যানার্জি কিছু বলবে না, এগুলো হুমায়ুনরা জানতো। কিন্তু আজকের দিনে এই সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এবং আমি বলছি আপনারা দেখেছেন গত 40-45 দিনে কিন্তু 200-র উপর মানুষ অ্যারেস্ট হয়েছে, এবং তারা প্রত্যেকে বড় বড় ক্রিমিনাল। তো সেখানে হুমায়ুনকে স্পেয়ার করা হবে, মানে অলরেডি জাহাঙ্গীর গেছে, শাহজাহান গেছে, এবার হুমায়ুনের পালা। গোপাল মুখার্জিকে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তো বলছেন যে তিনি একজন গুন্ডা ছিলেন রীতিমতো, কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন মানে স্ট্যাম্প দেশদ্রোহী, একদম স্ট্যাম্প দেশদ্রোহী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো উনি তো বলবেই, এরা এরা প্রথম থেকে, কমিউনিস্ট পার্টি প্রথম থেকে দেশদ্রোহের খেলা খেলেছে। আপনি সৌম্য বসু এবং ইয়ের আপনি লেখা পড়বেন, দেশ ভাগের জন্য কমিউনিস্টরা ভীষণভাবে চেষ্টা করেছিল সেই সময়, এবং ওরা 27টা না 28টা রাজ্যে মানে স্টেটের কথা ভেবে বলেছিল। সবার আগে ছিল পিসি যোশী। পিসি যোশীর সঙ্গে তখনকার স্টুডেন্ট ফেডারেশন, তখনকার যে এরা এরা ছিল সঙ্গে, তাদের তো পরের জেনারেশন এরা। কমিউনিস্ট পার্টি তৈরি করেছে বেইমানি থেকে কে? ভারতের সবচেয়ে বড় বেইমান হলো বাঘাযতীনকে যে বেইমানি করেছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সেই নরেন্দ্রনাথ ভট্টাচার্য নাম চেঞ্জ করে নিজের নাম রেখেছে এম এন রয়। তো এম এন রয়ের নরেন্দ্রনাথ ভট্টাচার্যের যে উত্তরসূরি, সেই হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো সে তো বেইমান হবেই। একটা বেইমান একমাত্র এই ধরনের কথা বলতে পারে, বা মানে মানে শ্রদ্ধেয় গোপাল মুখার্জিকে গুন্ডা বলতে পারে। আরে দম ছিল, এরা পিছনে পুলিশ নিয়ে গুন্ডামি করেনি, নিয়ে দম ছিল, বাঁচিয়েছে একটা জাতকে এরা। আহ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন বিজেপি ক্ষমতায় আপনারা সবাই ভোট দিয়ে এনেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন বিজেপি 15 বছর মমতাকে সামনে রেখে সংবিধানের 14টা বাজিয়ে দিয়েছে, আর বাদবাকি যেটুকু ছিল সেটুকু মোদী আর শুভেন্দু মিলে শেষ করে দিল। ভারতবর্ষের সংবিধানের মৌলিকতাকে এরা ধ্বংস করে দিচ্ছে, কি বলবো? আদালতে যান না, সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে তো ওনাকে কথা বলতে দেয় না। আমি বেশ কয়েকবার সুপ্রিম কোর্টে দিকে গেছিলাম। আপনার যদি মনে হয় যে সংবিধানকে মানে শেষ শেষ করে দিচ্ছে মোদিজি আর শুভেন্দু বাবু, আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে ওনার কথা শোনে না। আমি বেশ কয়েকবার দেখেছি, অভয়া কেসের সময় দেখেছি দাবড়ে থামিয়ে দিয়েছে ওনাকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ওই কি ফিরহাদ শামীম না কে, এরা দুজন যেত ওই সুপ্রিম কোর্টে, গিয়ে পিছনের দিকে ভরে থাকতো, এক দুবার কথা বলতে পারে, এই থামো, ওরা থামিয়ে দিয়েছে এদের। কোনো অকাতই নেই এদের। তা বেরিয়ে এসে এই মাইক দেখে, মাইকের সামনে এরা এই বিভিন্ন ইউটিউব চ্যানেলকে এদের ইয়ে দেয়, মানে বাইট দেয়। এ কোনো যোগ্যতাই নেই এরা। সুপ্রিম কোর্টে যায় বাইট দেওয়ার জন্য, বেরিয়ে এসে কোর্টে বসবে, বেরিয়ে এসে ইউটিউব চ্যানেলকে বাইট দেবে। আপনার ক্ষমতা থাকলে, যদি আমরা অসাংবিধানিক কাজ করি, ক্ষমতা থাকলে যান না সুপ্রিম কোর্টে, দেখি একটা জিতিয়ে দেখান একটা কেস। এখানে সেটিং কিছু জাত ফাজ আছে, সেই জন্য এখানে অনেক পুরনো বন্ধু বন্ধু আছে আর কি। তো সেখানে 2-4টে কেস যেতে আর কি। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জি, এরা সব পার্টির লয়ার। পার্টি ছিল বলে এরা লয়ের কাজ পেয়েছে। যদি 34 বছরের জায়গায় 5 বছরে ক্ষমতা চলে যেত সিপিএম এর, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম শুনতেন না আপনি। ও 34 বছর সিপিএম ছিল, সেই সিপিএম এর সব কেসগুলো পেতো, সিপিএম গভর্নমেন্টের কেসগুলো পেতো। যান না দিল্লিতে যান, গিয়ে ক্ষমতা থাকলে প্রমাণ করুন যেটা অসাংবিধানিক। সুদীপ্তদা, যুদ্ধবাজ ট্রাম্পের নামে ভারতের এক শহরের বুকে রাস্তা নামাঙ্কিত হলো, এই লজ্জা রাখি কোথায়? প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বলছেন এটা কি অপারেশন সিঁদুর উত্তর, অপারেশন সিঁদুর উত্তর যুদ্ধবিরতির ট্রাম্প ঘোষণার একদম স্বীকৃতি নাকি? যদিও মোদিজির ধমনীতে গরম সিঁদুর বহমান ছিল, কিন্তু ট্রাম্পের ধমকে ধমনী ঠান্ডা হয়ে গিয়েছিল। ভক্তরা এতক্ষণে হয়তো যাগযজ্ঞ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ফেলেছে, এমনই একটা লেখা ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও তিনি এটা দাবি করেছেন ফেক, কিন্তু এর আগে আমরা দেখেছি উনি গোপাল পাঠাকে গুন্ডা দাঙ্গাবাজ বলেছেন, কি বলবেন? কোন রাজ্যে করেছে এটা? কোন রাজ্যে করেছে? যেটুকু শুনলাম তেলেঙ্গানায় করেছে বোধহয়, তাই তো? তেলেঙ্গানায় করেছে, তেলেঙ্গানায় ওদের গভর্নমেন্ট, তেলেঙ্গানায় এদের গভর্নমেন্ট আছে, এই এই কি বলে, কংগ্রেসের গভর্নমেন্ট, সেখানে করেছে। আপনি এই যে মা ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে, ওখানে দেখবেন ট্রাম্প টাওয়ার, কে বানিয়েছে ট্রাম্প টাওয়ার? ট্রাম্প টাওয়ার এখানে বানিয়েছে কে? সিপিএম জমানায় জমি নিয়েছিল, মমতা ব্যানার্জির সময় বানিয়েছে। এই যে ট্রাম্প টাওয়ার যেটা দেখছেন আপনারা, এই বাইপাসে, সায়েন্স সিটির ঠিক পাশে, ওই যে উপরে দুটো আপনি দেখবেন বাড়ি জুড়ে আছে, ট্রাম্প টাওয়ারের জমি কে দিয়েছিল? সিপিএম দিয়েছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন, এই যে কলকাতায় ট্রাম্প টাওয়ার হয়েছে, এই ট্রাম্প টাওয়ারের জমি দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র ছিল। জিজ্ঞেস করুন কেন জমি দিয়েছিল ট্রাম্প টাওয়ারের জন্য। তখন ও মেয়র ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র ছিল, ট্রাম্প টাওয়ারের জমি দিয়েছিল।
তারপর মমতা ব্যানার্জির সময় সেই ট্রাম্প টাওয়ার তৈরি হয়েছে। জিজ্ঞেস করুন কেন ট্রাম্পকে জমি দিচ্ছেন আপনারা? অন্যকে প্রশ্ন করেন, প্রশ্ন করুন ওনাকে। আমি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করবো, কিন্তু উত্তরটা নেবো। সেটা হচ্ছে, খুব চেষ্টা করেও বিজেপি 110 আসন পার করতে পারবে না বলেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। সেই বলা বিশ্বনাথ চক্রবর্তী এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে বইও লিখে ফেললেন, কাল দেখাও করে এসেছেন। এত বড় পাল্টি, কি বলবেন? না, পাল্টির ব্যাপারটা আমি ঠিক বলছি না, তবে একটা জিনিস যে ইউনিভার্সিটিতে তো একটা দুটো ক্লাস নিতে হয় নাকি? এক ভদ্রলোক ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছেন, সন্ধ্যেবেলা সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকেন এবং সারাদিন বিধানসভায় কি কি হলো সব খবর উনি রাখেন, একটা একটা খবর উনি মুখস্থ বলে দেন, যেগুলো আমাদের পক্ষে বলা সম্ভব না। তারপর উনি কি করে যদি ওরকম একটা বই লেখেন, আমার প্রশ্ন একটাই যে উনি গত 1 মাস ঘুমাননি? গত 45 দিনে উনি তো 40-45 দিনে একটা বই বই লিখেছেন, বইটাকে ছাপিয়েছেন, প্রুফ রিডিং করেছেন। এবার তাহলে উনি ঘুমালেনটা কখন? আমার প্রশ্ন এইটুকুই। যদি ওনার সঙ্গে দেখা হয়, ওনাকে জিজ্ঞেস করবো, ওনাকে এই প্রশ্নটা আমি করেছি যে আপনি সারাদিন এই বিধানসভার প্রসিডিং দেখছেন, মুখস্থ আপনার একদম, তার সঙ্গে আপনি যদি ক্লাস করে থাকেন তাহলে ক্লাস করান আপনি, যদি আপনি ক্লাস করান, নাকি আমার কলেজ বন্ধ আমি জানি না ব্যাপারটা, কারণ কলেজে ক্লাস করতেও তো কিছুটা সময় লাগে, বা ক্লাস করানোর আগে তো। যে বলেছিলেন যে বিজেপির এবারে ক্ষমতায় আসার কোনো চান্সেসই নেই, সেই বিশ্বনাথ চক্রবর্তী আজকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বই লিখে ফেলেছেন। উনি 2021 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তখন কিন্তু প্রত্যাবর্তন বলে একটি পরিবর্তন না প্রত্যাবর্তন বলে বই লিখেছিলেন। আজ আবার শুভেন্দু অধিকারীকে নিয়ে বই। এই তো ওই সময় প্রত্যাবর্তন লিখেছিলেন ওই সময় সার্ভাইভ করে যাওয়ার জন্য, এখন পরিবর্তন লিখছে এখানে সার্ভাইভ করার জন্য। আপনি দেখবেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা যারা নাকি চিরকুটে, আমি আপনাকে মানে কলেজের পর কলেজ, ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি, তারা চিরকুটে চাকরি পেয়ে, চিরকুটে 41-42% পেয়ে চাকরি পেয়েছে। যেমন আমি বলছি প্রেসিডেন্সি কলেজের ভাইস চ্যান্সেলর, আমি যেটুকু জানি 50%-এর কম নাম্বার পেয়েছিল এম এ তে। না না না, এই নির্মল নারায়ণ চক্রবর্তী, এবং তার আরো অনেক কীর্তি আছে, কয়েকদিনের মধ্যে দিল্লি আইবি আসছে, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে 42% পেয়েছি, এরকম বহু নাম করা প্রফেসর আছে, তাদের নাম্বার আমি বের করেছি, সব 41-42% পেয়ে বা 49% পেয়ে। এই যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বউ 3টে জায়গায় ভাইস চ্যান্সেলর হলো, 50%-এর কম নাম্বার পেয়েছে সে। এইবার এই ধরনের লোকেরা একসময় চিরকুটে ধরে চাকরি পেয়েছে, তারপর তারা মমতা ব্যানার্জিকে ধরে 30 লাখ 25 লাখ টাকা দিয়ে ভাইস চ্যান্সেলর হয়েছে, কেউ ডিন হয়েছে, এটসেট্রা হয়েছে। আজকে তারা কি করছে? আজকে তারা আরএসএস এর বা পুরনো বিজেপির লোকেদের তারা নিমন্ত্রণ করছে তাদের বিভিন্ন কলেজে, যে আপনারা আসুন পশ্চিমবঙ্গ। এই ঠিক এই 15টা দিন এরা ইউজ করলো। একটা হলো 20 জুন, আর 6 জুলাই হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই যে 15টা দিন, এই 16টা দিন, এই 16টা দিনের মধ্যে তারা র্যান্ডাম স্বরূপ প্রসাদ ঘোষ, তথাগত রায়, আমাদের যে শ্রদ্ধেয় যে নেতারা আছেন, বা আমাদের শ্রমিক দা আছেন, আবার দিলীপ দা আছেন, এদের সবাইকে নেমন্তন্ন করছে। আমিও 2-1 জায়গায় নেমন্তন্ন পেয়েছি। নিমন্ত্রণ করে এরা যেটা বলছে যে আপনারা এখানে আসুন, এসে শ্যামাপ্রসাদ মুখার্জি এটসেট্রা নেমন্তন্ন করুন, করে আমাদের পাশে বসান, যাতে আমরা আবার টুক করে এরকম লাভ দিয়ে, যেমন একসময় সিপিএম থেকে আমরা চলে এসেছিলাম তৃণমূলে, এখন আমরা এই শ্যামাপ্রসাদ মুখার্জি আর এই এর উপর দুটো রচনা লিখবো। এক একজন রচনা লিখছে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর, এক একজন পশ্চিমবঙ্গ দিবসের উপর রচনা লিখছেন, সেমিনারে যাচ্ছেন, সেমিনারে নিমন্ত্রণ করছেন আমাদের শ্রদ্ধেয় নেতাদের। হ্যাঁ, নেতাদের নিমন্ত্রণ করে তাদের পাশে বসছেন, ফটো সেশন করছেন, সেলফি তুলছেন, বিজেপি হয়ে যাচ্ছে। তো উনিও তাদের মধ্যে একজন। উনি কে? বিশ্বনাথ বাবু বই লিখেছেন, বই লিখে বিজেপি হয়ে গেছেন। একদমই। আমি বলবো সুদীপ্তদা, 21শে জুলাইয়ের সভার অনুমতি আর পুরনো জায়গায় নয়, 2 তৃণমূলকে জানিয়ে দিল কলকাতা পুলিশ। 2 শিবিরের জমি যুদ্ধে ইতি। কি বল? আমার কিছু বলার নেই। প্রথমত তৃণমূলের এখানে কোনো স্টেক নেই, এটা কংগ্রেসের একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল 15 বছর ক্ষমতায় থেকে বিচার দিতে পারেনি, উল্টে যে গুলি চালিয়েছিল যে ভদ্রলোক, তাকে তৃণমূল নিজের মন্ত্রী করে, এমপি করে, ঠিক আছে, মনীশ গুপ্তকে। তৃণমূলের কোনো অধিকার নেই, মানে সে পুরনো তৃণমূল হোক, গিরগিরি তৃণমূল হোক, আর চোর তৃণমূল হোক, তাদের কারো কোনো অধিকার নেই এটা দাবি করা, কারণ 15টা বছর তারা ক্ষমতায় ছিল, তারা বিচার তো করেইনি, উল্টে যে ভদ্রলোক খুন করেছে সেই মনীশ গুপ্ত, সেই 21শে জুলাইতে যে খুনের অর্ডার দিয়েছে, সেই মনীশ গুপ্তকে ক্ষমতায় এসেই ওরা মন্ত্রী করেছে এবং তাকে এমপি করেছে। আপনি এদের
মানে আমি বলছি এটা তৃণমূল যে কতটা মমতা ব্যানার্জি কিভাবে যে গিয়ে মানে তার গিনিপিকের মতো ইউজ করেছে তার ক্যাডারদের, এটা তার একটা প্রকৃষ্ট প্রমাণ। তাদের কোনো কোথাও তাদের মানে সভা করতে দেওয়া উচিত না, এগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া উচিত। এটা অপমান, ওই যে 13টা লোক মারা গেছিল তাদের উপর অপমান এটা। মানে তাদের মমতা ব্যানার্জি অপমান করেছেন 15 বছর ধরে, এই অপমান আর করতে দেওয়া উচিত না। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। এই যে গুন্ডা বিল নিয়ে আসা হলো, এটার পক্ষে বিপক্ষে একাধিক আলোচনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। অনেকে লিখছেন সোশ্যাল মিডিয়ায় যে এটা একটা খুব ডার্কেস্ট দিন পশ্চিমবঙ্গের জন্য। এই যে ১০০ দিনের একটা কাস্টাডি মানে মানে কাস্টাডিয়াল ইনভেস্টিগেশন এন্ড অল দিস, কোন রকম বেল নয়। প্রথমেই তার পুলিশ রেকর্ডস, প্রিভিয়াস কোনো রেকর্ড থাকা সত্ত্বেও যদি এলাকার লোক সম্মিলিতভাবে কোনো রকম প্রতিবাদ করেন তো সেক্ষেত্রে অ্যারেস্ট করা হবে। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। সুদীপ্তদা, যারা সমালোচনা করছেন এবং যারা বলছেন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য একটা কালো দিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যারা সমালোচনা করছে তারা একসময়, তারা বা তাদের উত্তরসূরিরা গলা কেটে সেই রক্ত তার মাকে খাইয়েছিল সাইবাড়িতে। তারা একসময় মরিচঝাপিতে 7 থেকে 800 জনকে গুলি করে হত্যা করেছিল। তারা বিজান সেতুতে তারা 14 জনকে হত্যা করেছে। তারা তীর্থাঙ্কর এবং সঞ্জীব তাদের হত্যা করেছিল। তারা 55,000 হত্যা করেছে 34 বছরে। এবং এদের উত্তরসূরিরা যারা এই কথাগুলো বলছে তারা তো কি খুন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবছর তারা খুনের লিস্ট করেছিল প্রতিটি ওয়ার্ডে। আপনি আমায় পেতেন না, 4 তারিখে যদি এরা ভোটে জিততো আপনি আমাকে দেখতে পেতেন না, এতদিন আমাকে খুন করে রেখে দিত। এরা বিভিন্ন পশ্চিমবঙ্গের 100% গেস্ট হাউস এরা বুক করে রেখেছিল ওই দিন রাত্রে মহিলাদের উপর অত্যাচার করবে বলে। আমি বলছি এরা তো মানুষ, এরা তো গুন্ডাদের মানে গুন্ডারা তো, গুন্ডারা গুন্ডাদের সাপোর্ট করবে না, এটা তো করবেই। যারা গুন্ডা, যারা নিজেরা বদমাইশ, তাদের তো ভয় হচ্ছে, তারা সাপোর্ট করবেই, তারা করেছে। এদের ইতিহাসই তাই, এদের ইতিহাস গুন্ডামের ইতিহাস।